আমরা এখন আছি রামেশ্বরম মন্দিরে। মন্দিরটা খুবই সুন্দর, আর এখানে ভিডিও করা অ্যালাউ নয়। তবে একজন পুলিশ ভাই আছে, তাকে জিজ্ঞাসা করলাম, বলছে অ্যালাউ নয়, বাট সবাই করে, তোমরা করতে পারো। গুড মর্নিং সবাইকে। আর আজ 15ই অক্টোবর, আমাদের পন্ডিচেরি টোটাল সব ঘোরাঘুরি সব ডান। তবে পন্ডিচেরি ঘোরাঘুরির ক্ষেত্রে একটা সমস্যা তো হলো, সমস্যাটা বাদসাধারণ হলো বৃষ্টির জন্য আমরা ঠিকঠাক সব জায়গায় ভিজিট করতে পারিনি এবং সুন্দরভাবে পারিনি। বিশেষ করে ফটোশ্যুটের জন্য যে ব্যাপারটা থাকে সেগুলো তো একদমই ভালো হয়নি। পুরো সারাদিনটা বৃষ্টি। আজ সকালবেলা অলরেডি বাইরে হালকা বৃষ্টিও হচ্ছে। আমরা এখান থেকে বার হয়ে যাচ্ছি রামেশ্বরমের দিকে। রামেশ্বরম টাইম এখান থেকে দেখাচ্ছি প্রায় 7.5 ঘন্টা লাগতে পারে। 7.5 ঘন্টার কি এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, আমরা ধরে নিয়েছি 10 থেকে 12 ঘন্টা লাগবে। তোমাদের সঙ্গে পুরো মোটরসাইকেলেই কথা হচ্ছে। তবে সকাল থেকে আমরা যখন বার হয়েছি, যখন লাগেজ প্যাক করছি, সেখান থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি একটু আগে একটু থামলো, তার জন্য আবার এই ক্যামেরাটা ইনস্টল করলাম হেলমেট ইনস্টল করার পরে ভিডিও বানাচ্ছি। ঠিকঠাক ভিডিও বানাতে পারছি না বৃষ্টির জন্য, আর গাড়ি চালাতেও সমস্যা হচ্ছে। অলরেডি আমাদের দুজনেরই রেনকোট পরা। আকাশের মেঘ যতক্ষণ না পরিষ্কার হবে ততক্ষণ রেনকোট খোলার কোনো চিন্তাভাবনা আমাদের এই মুহূর্তে নেই। এই কন্যাকুমারী, মাদুরাই, আর পাশেটা কি এটা পড়তে পারলাম না, চলে গেল তার আগে। যাই কন্যাকুমারীতে যাবো। ও আরও বলছিল যা বৃষ্টি হচ্ছে, যদি সব জায়গায় বৃষ্টি হয় চলো ঘুরে বাড়ির দিকে চলে যাই, কারণ কিছুই দেখতে পাচ্ছি না। আর এই বৃষ্টির জন্যই আমরা এদিকে এসেছিলাম। প্রথম থেকে পরিকল্পনা করি, 3খানা পরিকল্পনা করি পূজার সময় যাওয়ার জন্য। একটা ছিল স্পিতি ভ্যালি, 2 নম্বর ছিল ইস্ট সিকিম, আর 3 নম্বর ছিল কন্যাকুমারী। তবে ইস্ট সিকিমটা যাইনি, বর্ষা হচ্ছিল ওই দিকটায়, আমাদের ওখানে বর্ষা হওয়ার কথা ছিল। আর কয়েক জায়গায় ধস টস নেমেছে, এইখানে ওটা প্রথমেই বাদ চলে যায়। বাকি পড়েছিল স্পিতি ভ্যালি আর এটা। স্পিতি ভ্যালি যায়নি, তার প্রধান কারণ হচ্ছে ওর একটু শারীরিক সমস্যা ছিল। সেটা শীতের জায়গায় গেলে খুব পরিমাণে বেড়ে যাবে। ওই জন্য লাস্ট মুহূর্তে ডিসিশন নিলাম যে না, কন্যাকুমারী ঘুরে আসি। অ্যাকচুয়ালি কন্যাকুমারী ঘুরতে যাওয়ার যে খরচ, ওটা একদম একটা লাদাখ ট্যুরের খরচের সমান। বাট লাদাখই, কন্যাকুমারীর মতন। তবে লাদাখ ট্রিপ হবে, অবশ্যই হবে। আজ নয় কাল, কাল নয় পরশু, বাট হবে। পন্ডিচেরি থেকে আমরা 149 কিলোমিটার চলে এসেছি, মানে ধরে নেওয়া 150 কিলোমিটার চলে এসেছি। এখন আছি আমরা রামানাথান। আর এর আগে ভিলুপ্রমে ঢোকার আগে এক জায়গায় একটা ব্রিজ ছিল, ব্রিজটা কনস্ট্রাকশন আছে, আন্ডার কনস্ট্রাকশন। এই জন্য ওই গ্রামের একদম জঙ্গলের মধ্য দিয়ে, মানে সে ভুতুড়ে পরিবেশ, সেরকম জায়গাতেই প্রায় 8 ঘন্টা গাড়ি চালিয়ে আবার মেন রোডে এসেছি। আর 150 কিলোমিটার পরেই তিরুচিরাপল্লী পড়বে। তিরুচিরাপল্লী থেকে আমরা নেব লেফট সাইড নিয়ে আমরা চলে যাব রামেশ্বরম। আর আকাশের অবস্থা যদি বলতে হয়, এখনও এই যে চারিদিকে দেখে নাও একটু, পুরো মেঘ, আর আমাদের গায়ে রেনকোট দেওয়া। খুব বাজে পরিবেশ, খুব বাজে পরিস্থিতি। বৃষ্টি অনবরত হচ্ছে। যে মোটর ব্লগিং করবো সেটাও করতে পারছি না। হয়তো এখন একটু বৃষ্টিটা কমেছে, আবার 2 কিলোমিটার গেলে দেখবো আর বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এরকম একটা বিচ্ছিরি পরিস্থিতি। তবে এর মধ্যে বেশ এনজয় হচ্ছে ভালোই। আর গাড়িটা ভালো টানতে পারছি, কেন গাড়ি হিট হচ্ছে না, বৃষ্টি হচ্ছে তো। আর ঠান্ডা আছে, এই রেনকোট গায়ে দেওয়া, রাইডিং জ্যাকেট গায়ে দেওয়া, তবু কিন্তু ঠান্ডা লাগছে। আর গাড়ি মোটামুটি 70, 75, 80 করে চালাচ্ছি, যেটা আমি এত স্পিডে চালাই না, বাট চালাতে হচ্ছে। গাড়িটা ঠান্ডা আছে বলে দেখি তাড়াতাড়ি চলে যাই। আর যদি রামেশ্বরমে গিয়ে বৃষ্টি হয় তাহলে গেল। এমনি পন্ডিচেরি তো অলরেডি দেখা হলো না ঠিকঠাক, আবার রামেশ্বরমটা আশা করছি হবে। আর কি হয়, বৃষ্টিটা শুরু হয়েছে, পন্ডিচেরিতে ঠিকমতো দেখা হয়। একদম ঠিক আছে। দেখি মোটর ব্লগিং করার যদি সুযোগ হয় অবশ্যই করে দেখাবো, আর না হলে এইভাবে হয়তো যেতে হবে। দুপাশে জঙ্গল, আর মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলছি। আর এপাশে জঙ্গলটা আছে, জঙ্গলের পাশে লেখা আছে এলিফ্যান্ট ক্রসিং জোন, মানে এখানে হাতি থাকে, বড় ভাইয়ের এখানে সব আছে।
আর সবথেকে ভালো লাগছে যে রাস্তাটা চালাচ্ছি, রাস্তার এপাশে এখন মানে যে হাইওয়ে দুটোকে ক্রসিং করে মাঝখানে যে ডিভাইডার করা হয়েছে, ডিভাইডারে ফুল গাছগুলো প্রচুর হলুদ ফুল ফুটে আছে, যেটা খুব দেখতে সুন্দর লাগছে। গাড়িটা এত দারুণ চলছে যে কারে বলবো আর। হোন্ডা কোম্পানিকে সত্যি থ্যাঙ্কস। একবারও মনে হচ্ছে না যে গাড়ি কোনো মানে যে পাওয়ার ল্যাগটা করছে। 125 সিসির গাড়ি যে এত পাওয়ার থাকতে পারে সে এই গাড়িটা না চালালে বোঝা যায় না। আমাদের দুজনের ওয়েট কম করে 120 কিলো দুজনের, তার উপরে দুটো ল্যাগেজ আছে 10-10-20 কিলো, পিছনে একটা ল্যাগেজ আছে 5 কিলো মতন, প্রায় 20-40-45 মানে 160-70 কিলো ওয়েট। তার সাথেও গাড়িটাকে আমি যখন মানে যে অবস্থায় থ্রোটল দিচ্ছি সেই অবস্থায় পাওয়ার নিচ্ছে। আছি কল্লিদাম ড্যাম বা কল্লিদাম রিভারের উপরে ড্যামটা তৈরি, যদিও ড্যামে এখন জল নেই, পুরো শুকনো। আর এরপরে এই কল্লিদাম ড্যাম পার হওয়ার 1-1.5 কিলোমিটার পরেই পড়বে কাবেরী রিভার। মানে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী যে নদীগুলো আছে সব এই রুটেই, এই কলকাতা টু কন্যাকুমারী রাইডের পথে এগুলো সবগুলো পড়বে। আর এগুলো সবই তৈরি হয়েছে ওয়েস্টার্ন ঘাট পর্বত থেকে, মানে পশ্চিম ঘাট পর্বত থেকে, আর ইস্টার্ন ঘাটে এসে মিশে বঙ্গোপসাগরে পড়েছে। এখন কল্লিদা ড্যামের উপরে আছি, আর এর একটু পরেই সামনে পড়বে কাবেরী নদী। তবে অনেকক্ষণ পরে, অনেকটা টাইম পরে আমরা রেনকোট খোলার মতন সৌভাগ্য হলো। এখন আকাশে মেঘ নেই সেটাও বলা যাবে না, মেঘ যথেষ্ট আছে, কিন্তু তার মাঝে মাঝে একটু সূর্য উঁকিঝুঁকি মারছে, এটা একটা পজিটিভ সাইন। আর এই উঁকিঝুঁকি মারাটা যদি দীর্ঘমেয়াদী হয়, মানে আর 2-3 দিন যেন থাকে, মানে যেই জায়গাগুলো দর্শন করতে যাচ্ছি সেগুলো দেখতে পারি ভালোভাবে। তারপরে যাওয়ার পথে বৃষ্টি হয় হোক, কোনো অসুবিধা নেই, টুকটুক করে করে চলে যাব। 3 দিনের পর 4 দিন ধরে যাব, বা 4 দিনের পর 5 দিন ধরে যাব, আর চলে যাব। কিন্তু যেগুলো দেখতে এসেছি সেগুলো যেন দেখতে পারি। পন্ডিচেরিটা আমাকে খুব দুঃখ দিল। দেখি ভবিষ্যতে যদি আবার কখনো সুযোগ পাই পন্ডিচেরি আসবো। পন্ডিচেরিটা আমার খুব ইচ্ছা ছিল সুন্দরভাবে দেখার, কিন্তু একদমই হলো না। সে মানে বৃষ্টি, অবিরাম বৃষ্টি, এবং বৃষ্টির মাঝখানে যদি 1-2 ঘন্টা ধরে থাকে আলাদা প্রশ্ন, যে না কোথাও দাঁড়িয়ে আছে 2 ঘন্টা ধরে আছে, এবার একটু দেখে টেকে নিই, এক জায়গায় যাই, তা নয়। টিপ 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 করতে 24 ঘন্টার বৃষ্টি হলো, তার মাঝখানে ওই আমার মুষলধারণা হচ্ছে, মানে বৃষ্টি বাড়ছে কমছে। এই ঢালটা নামছে, ঢালটা নেমেই সোজা উঠে যাব কাবেরী নদীর উপরে। আর কাবেরী নদীটা পার হয়ে আমরা রেস্ট নেব, অনেকক্ষণ গাড়ি চালাচ্ছি, বাজে 8:54, 9টা বাজবে, আমরা রেস্ট নেব। আশা করছি 6 মিনিটের মধ্যেই কাবেরী নদী পার হয়ে যাব। খুব বড়ো যে নদী তা নয়, মোটামুটি বড়। ওর থেকে ড্যামের ব্রিজটা অনেক বড় ছিল, ওগুলো দেখাচ্ছে তো এটা ব্রিজটা বেশি বড় নয়, ব্রিজটা ছোটো আছে। NH 38 ছেড়ে দিয়ে আমরা NH 336 মানে 336 ধরে নিলাম। এইটা সব চলে যাচ্ছে রামেশ্বরমের দিকে, আর ওটা চলে যাচ্ছে কন্যাকুমারীর দিকে। আমরা এখন যাবো রামেশ্বরম। এই নাগাপট্টিনম এখান থেকে ধরে নিতে হবে রাস্তাটা। আমরা এখন আছি তিরুচিরাপল্লির ঠিক এয়ারপোর্টের পাশে। এখানে আমাদের টিফিন আওয়ার চলছে। এখন কলা খাওয়া হচ্ছে, কলা কেনা হয়েছে, এই যে এতগুলো কলা, আর প্লাস ওখানেও আছে, আর ট্যাঙ্ক ব্যাগের উপরেও আছে। টোটাল 27টা কলা আছে। 27টা কলা খাবো, খেয়ে তারপর এখান থেকে যাবো আমরা। 13 দিয়ে 26, 13টা করে ভাগ হয়েছে, একটা এক্সট্রার, ওটা কে খাবে ওই নিয়ে এখন সমস্যা হচ্ছে আর কি। 13টা করে ভাগে হয়েছে কলা। 13টা কলা খেলে মনে হয় না দুপুরবেলার খেতে হবে।
এখান থেকে বাকি আছে আর 237 কিলোমিটার। 237 কিলোমিটার গেলে পড়বে রামেশ্বরম। এখন আছি জয়হিন্দনগর, আর রাস্তাটা 2A রাস্তা, সমস্যা হয়ে গেছে এইখানেই। খুবটা ঠিকঠাক স্পিড যে মেনটেন সেটা করতে পারছি না। একই রাস্তায় আপ ডাউন দুরকম গাড়ি চলছে। মনে হচ্ছে, আমি যেটুকু মনে হচ্ছে আর কি, পুরো রামেশ্বরম অবধি এরকমই রাস্তা হবে। ওদের খুব একটা জোরে যেতে পারবো না, ওই 50, 55, 60, কখনো কখনো হয়তো 70 হবে, কিন্তু গাড়ি ওভারটেক করা এই ইত্যাদি ব্যাপারগুলো হচ্ছে, তো খুব একটা স্পিড মেনটেন করা যাচ্ছে না। যে চেন্নাইটা পার হওয়ার পরে রাস্তার দুপাশ দিয়ে খুব হাওয়া হচ্ছিল, গাড়ি দুলছিল, সেই বাতাসটা যেন এই রোডে এসে আরও দ্বিগুণ হয়ে গেছে। এখন বাজে 12:24, আর আমরা সকাল থেকে গাড়ি চালিয়েছি 338 কিলোমিটার। আমার এখানে উঠেছে 328। আমি আবার ভুলে গিয়েছিলাম 10 কিলোমিটার চালানোর পরে, তারপরে আমি অন করেছি, মানে ট্রিমিটার 0 করেছি। ওই জন্য সেই সময় 10 যোগ করলে হবে। এখন হয়ে গেছে 29, মানে আমার হবে 39 আমার হিসাবে আসলে। আর টাইম এখনও আমাদের 92 কিলোমিটার বাকি আছে। গুগল ম্যাপ দেখাচ্ছে 1 ঘন্টা 40 মিনিট লাগতে পারে। সামনে মন্দিরটা দারুণ। দক্ষিণ ভারতের এই একটা মন্দিরের বৈশিষ্ট্য কিছু কিছু জায়গায় দেখি, মন্দিরটা সুন্দর করে, আর ঈশ্বরের যে প্রতিরূপ সেগুলো বেশিরভাগ ভিতরে তো অবশ্যই আছে, বাইরেও আছে। মন্দিরের চারিকানায় বিভিন্ন দেবদেবীর মূর্তি বসানো থাকে। আমরা রামেশ্বরমে ঢোকার ঠিক আগে একটা হোটেলে খেতে বসছি, আর এই ভাতের দেখা বহুত দিন পরে পেলাম। মেনু যে কী কী দিয়েছে বুঝতে পারছি না, তবে এই যে আছে একটা তরকারি, এটা একটা আছে, আর ভাত আছে, আর মাছ অর্ডার করেছি, মাছ ভাজা। দেখা যাক কী কী হয় আজকে, খেতে কেমন লাগে দেখি। আন্না ইউনিভার্সিটি, এখানে রামেশ্বরমে একটা টেকনিক্যাল কলেজ, তার সামনেই হোটেলটা আছে। এখানে আমাদের টোটাল পার প্লেট নিল 140 টাকা করে। তাদের 2-3টে তরকারি ছিল, বিশেষ করে শাক দিয়ে একটা তরকারি করেছে খুব সুন্দর, আর গাজর ডাল দিয়ে একটা তরকারি ছিল দারুণ, প্লাস আর এই দক্ষিণ ভারতের যে তরকারিগুলো থাকে সবগুলো সুন্দর। সঙ্গে 2টো করে মাছ ভাজা, সমুদ্রের মাছ, বেশ বড় বড়। প্রায় 4-5 দিন পরে একটু ভালো রকম ভাত পেলাম। হ্যাঁ, এতে পেয়েছিলাম ওই ইডেন বিচে, ওখানে পেয়েছিলাম, কিন্তু খুব তরকারিগুলো একদম বিচ্ছিরি ছিল। আর এখানে বেশ ভালো, সবই সেই কারি পাতা টক, কিন্তু কারি পাতা টক জিনিসটা আমার ভালো লাগে, ওরও খুব ভালো লাগে। হ্যাঁ, সেটা হয়ে গেল। এখন খাওয়া দাওয়া ডান। এখন সোজা চলে যাব রামেশ্বরম। আর 60 কিলোমিটার বাকি আছে। টাইম দেখাচ্ছে 1 ঘন্টা 10 মিনিট। 60 কিলোমিটার একটানা চালাবো না, মাঝখানে একবার রেস্ট নেব। 1 ঘন্টা 10 মিনিট আমরা 1.5 ঘন্টা ধরে নিলাম। বাজে হচ্ছে 1:48। দুটো আমরা 3টের মধ্যে রামেশ্বরম হোটেলে এন্টার করব। হোটেলও বুকিং করে দিয়েছি, শিবা লজ, সেই লজটা বুকিং করেছি। লজ পড়েছে 848 টাকা যত সম্ভব, আমার খেয়াল নেই, তবে 848 নয় 44 এরকম কিছু একটা হবে। রামেশ্বরম 51 কিলোমিটার লেফট সাইডে, আর কন্যাকুমারী 259 কিলোমিটার 259। এটা সোজা রাস্তা আছে কন্যাকুমারী। আমরা যে কালকে যখন যাব এই রাস্তায় কন্যাকুমারী পার হয়ে যাব। এখন যাবো রামেশ্বরের দিকে, কালকে এই রাস্তায় যেতে হবে। আমরা লেফট সাইড নিয়ে নিলাম। রামেশ্বরম 49, ধনুষকোটি 68। ইন্ডিয়ার লাস্ট ভিলেজ হচ্ছে ধনুষকোটি। আজকে যাবো না, কাল সকালে সেখানে যাব ধনুষকোটিতে। ধনুষকোটি দেখে টেকে ফিরে তারপর এখান থেকে বার হয়ে যাবো। এই পথ দিয়েই আমাদের যেতে হবে। এই রাস্তাটা বেশ ন্যারো রাস্তা। এখন বুঝতে পারছি চেন্নাইয়ের যে ক্রিকেট টিম
যেটা ধোনির ক্যাপ্টেন্সিতে আইপিএলে খেলে, তাদের জার্সি রং হলুদ কেন? এনে গাড়ি থেকে শুরু করে অটো শুরু করে মাথার টুপি দেখো, এই একজন মাথায় টুপি পরে আছে, সেও হলুদের বেশ রমরমা। রামেশ্বরম কীভাবে ওয়েলকাম জানাচ্ছে দেখো একবার। এপাশে তালের শাড়ি, মানে তাল শাড়ি বলে চলে, আর ঠিক ওপাশে উইন্ডমিল চলছে, তার ডানাগুলো পুরো ঘুরছে, খুব সুন্দর করে এখান থেকে দেখা যাচ্ছে। ক্যামেরায় আসছে কি? হ্যাঁ, হয়তো আসছে। উইন্ডমিল তো দেখবো কালকে যে রাস্তায় যাবো, রাস্তার ডান সাইড দিয়ে শুধু উইন্ডমিল পড়বে। একটু পরেই পাম্বাম ব্রিজে উঠবো, আর পাম্বাম ব্রিজে ওঠার আগেই এপাশে আমাদের সাগরের দেখা পেয়ে গেছি। এখন অ্যাকচুয়ালি আমার গুগল ম্যাপে যেটা দেখছি, দুপাশেই সাগর আর মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। তবে ও কি লাভলি লাগছে। ও লাভলি কথাটা বলে মদন মিত্রের কথা মনে পড়ে গেল। মারাত্মক লাগছে। জাহাজগুলো দেখেছো? খুব জাহাজ এখানে। অবশ্যই আমরা এসে পৌঁছলাম পাম্বাম ব্রিজে। পাম্বাম ব্রিজের যে মানে রোমাঞ্চকর যে যাত্রা, রেলযাত্রা, সেটা এই ব্রিজে হতো। ঠিক তার অনুরূপ আর একটা ব্রিজ তৈরি করা হয়েছে, একই রকম। কোনো পাশে কোনো রেলিং নেই। যখন এখান থেকে ট্রেনে করে যাওয়া হবে না, আলাদাই মজা। আর ওখানে যে দুপাশ দিয়ে খুলে যায় ওপেন ব্রিজটা তৈরি করা হচ্ছে। ওই ওপেন ব্রিজটা করা হয়ে গেলে, এটা এখনও কাজ চলছে আর কি, এটা হয়তো সব খুলে দেবে জাহাজগুলো যাওয়ার জন্য। মারাত্মক লাগছে। আর এপাশে সব জেলেদের নৌকা, দুপাশে দেখতে হবে আর পার হতে হবে। ওয়াও! আর এই পাশটার ভিউ এই ইন্ডিয়ান ওশান, ভারত মহাসাগরের ভিউটা মারাত্মক এদিক দিয়ে। আর ওদিকে রামেশ্বরম আমাদের হোটেল তো বুকিং হয়ে গেছে, যাব, গিয়ে তারপর বার হয়ে যাব। দেখি এই বিচটার দিকে আসবো, কেমন জায়গাগুলো কেমন লাগছে। এইটা সুন্দর না? এই এতদিন পরে এই জায়গাটা এসে ভালো লাগছে। সে কাঁপুক, তোমার এবার রেখে দিয়ে চলে যাবে এখান থেকে। রেখে দিয়ে হুড়ুস দেখা যাবে হোটেলে থাকছে একসঙ্গে, যাও সমুদ্র সাঁতার কেটে চলে যাও। এখানে গাটা ভাসিয়ে দেবে, দেখো আস্তে আস্তে ঢেউ খেতে 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 পুরো সেই দীঘায় গিয়ে দীঘা বা বকখালি গিয়ে ধাক্কা খাবে। দক্ষিণ ভারতে এতদিন ঘুরছি, মানে ভাইজ্যাগের পর থেকে কোনো বাঙালির দেখা পাইনি। বাঙালি অবশ্য বাঙালি ছিল, বাঙালির সঙ্গে পরিচয় হয়নি। পাম্বাম ব্রিজের উপরে এসে একজন কলকাতা থেকে তিনি গাড়ি নিয়ে এসছেন। তিনি বলছেন, কী ব্যাপার, কলকাতা থেকে নাকি? তার সঙ্গে কথা হলো। আর একজন দীঘা থেকে একজন বাইক, সেও এসপি সাইন নিয়ে এসছে। যদিও সে বাড়ি থেকে ডাইরেক্ট না, মাইসরে এসেছিলো, মাইসর থেকে মুন্নার কাভালাম ওই পথ দিয়ে হয়ে সে এখন এই রামেশ্বরমে আসছে। পাম্বাম ব্রিজ আমাদের দেখা কমপ্লিট। ওখান থেকে অনেক ফটো উঠলাম, ভিডিও শ্যুট করলাম। এবার আমরা চলে যাব রামেশ্বরমে আমাদের যে হোটেলটা এখান থেকে আমাদের পড়ছে 8.3 কিলোমিটার, টাইম লাগবে 14 মিনিট। এখানে প্রচুর চিল উঠছে। চিল ওঠার কারণ হিসেবে আমার যেটা মনে হচ্ছে, জেলেদের যে নৌকা দেখলাম ভারত মহাসাগরে, সেখানে যে নৌকাগুলো মাছ ধরছে, অনেক মাছ, আর যে মাছগুলো ধরা হয় তার অনেকটাই মাছ, ছোটোখাটো অনেক মাছ, সেগুলো কিন্তু নদীতে ফেলে দেওয়া হয়, নষ্ট মাছ যেগুলো আর কি। সেই মাছগুলো হয়তো খাওয়ার জন্য চিল বা কাক উড়ে উড়ে উঠছে এখান থেকে, হতে পারে, এটা আমার অনুমান। কারণ প্রতিটা প্রাণী সেখানেই সঙ্গবদ্ধ হয়,
যেখানে খাদ্যের সন্ধান, কর্মসংস্থান ইত্যাদি হয়। মানুষের কর্মসংস্থান অর্থাৎ কর্মটার মধ্যেও কিন্তু সেই খাদ্যের সম্পর্ক আছে। যেখানে খাদ্যের সঙ্গে সম্পর্ক কম হয়ে যায় সেখানে জীবের কোনো রকম দেখা মিলবে না। সে যে কোনো জীব হোক, সে উদ্ভিদ হতে পারে, প্রাণী হতে পারে, মেন হচ্ছে খাদ্য। এই জন্য আমি কথাটা বললাম। ওখানে চিল ওড়ার কারণ হিসেবে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে জেলেদের কাছ থেকে যে মাছ, ওই মাছ। আমরা এখন আছি রামেশ্বরম মন্দিরে। মন্দিরটা খুবই সুন্দর, আর এখানে ভিডিও করা অ্যালাউ নয়। তবে একজন পুলিশ ভাই আছে, তাকে জিজ্ঞাসা করলাম, বলছে অ্যালাউ নয়, বাট সবাই করে, তোমরা করতে পারো। এখানটায় আসলে না এতটা ভালো লাগবে, এত ভালো লাগবে যে এখান থেকে সহজে বেরোতে ইচ্ছেও করবে না। রামেশ্বরম যারা আসবে তারা অবশ্যই এই মন্দিরটা একবার হলেও ঘুরে দেখবে। খুব সুন্দর, মানে সাধারণ, অতি সাধারণ বলা, অতি সাধারণ থেকে যদি কিছু দেখে থাকে তাহলে এই মন্দিরটা সেটা হবে। ডাল আছে, ডাল আর একটা ছোলার তরকারি আছে, আর একটা এটা কি না খেলে বুঝতে পারছি না, এটা সাম্বার আছে, পাঁপড় আছে, তোমার কদুলি আলু চচ্চড়ি আছে, আর এটা মনে হয় চিপস টাইপের আলু কিছু ভাজা দিয়েছে। আমরা এইমাত্র রামেশ্বরম হোটেলে আসলাম। হোটেল শিবা লজ। এই লজটা আমাদের টোটাল পড়েছে, আমি ভিডিওতে বলেছি অলরেডি এর আগে, 848 টাকা। আর লজটা বেশ সুন্দর। টিভিটা থাকার কথা ছিল বাট নেই। আর এই যে রুমটা আর জিনিসপত্র আমরা এনে সব জামা কাপড় তো গরমে রেখে দিয়েছি সব কাপড়, খাদ্য মানে এই যে বেডটার উপরেই সব কিছু আছে এখন। ওই রাইডিং বেড থেকে শুরু করে সবগুলো আছে, এবার ও এক করে গুছিয়ে গুছাবে। ঠিক আছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।